বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, মানে উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। ডক্টর ইউনূস সরকার ও এনসিপির সুর নাটকীয়ভাবে মিলে যাচ্ছে। এখানে একটা বিষয় সুদূর প্রসারে চিন্তা করে নানান থিওরি অনুযায়ী বিশ্লেষণ করে বলা যায় যে মেটিকুলাস ডিজাইনে জামাত জোট ক্ষমতায় আসবে। প্রিয় দর্শক, একটি খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় 26 জনের মতো আহত হয়েছে। আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, মানে উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার নাকি হয়েছেন তিনি। মানে স্যারের ভেতরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব সবসময় আছে, তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান, কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় ভিকটিম এই 16 মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সারা বাংলাদেশে মব বেড়েছে, গণপিটুনি বেড়েছে, সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে, সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না। তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা, কিন্তু তিনি ক্রমাগত তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেন, না হলে একেবারে জায়গা মতো যেই অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের ভিড় থাকবে সেখানে গিয়ে এ ধরনের একটা কথা বলেন, যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন। কারণ শুরুতেই যেটা বললাম, দেখেন আসিফ নজরুল যে আজকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ মানে সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, এসব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে, এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি, মানে তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল। সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন, এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে, এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন, এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন। এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায়। এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন, কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে, কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ফেসবুকে তার বিখ্যাত স্ট্যাটাস আছেন যে তিনি মুজিব বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে, বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে, তরুণের কাছে। নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারিনি ঠিক মতো, না তার বিরোধীরা, না তার স্তাবকের না তার নিজের প্রতিষ্ঠিত দল, এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর, অনেক মহান, অনেক মানবিক, অনেক মঙ্গলময়। এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল, উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, মানে তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে। তিনি বলছেন উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, রেহানা আর উনার স্ত্রীর
ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকের ভেতর নরম নদী উতলে ওঠে। তো আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন, সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুল দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন, ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন, তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না, সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল, যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন, আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে। 16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম, আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেনই মিডিয়ায় তার প্রভাবের কারণে, এবং এ কারণে এখন তিনি আবারও দেখবেন খালেদা জিয়ার জানাজার দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল স্যার এমন ভাবে ছোটাছুটি করছেন, মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন। মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে কারা কারা দাঁড়াবেন, তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন। মানে জানাজাটা তিনি নিজে এক রকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন, না হলে সরকারি ব্যবস্থাপনায় এ কাজ চলছিলই না, এমন ছুটোছুটি করছিলেন। এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাছুমাছু করে বসেছি, আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি, এসব অপপ্রচার বন্ধ করা উচিত। মানে এর মাধ্যমে তিনি আসলে এক রকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। মানে লোকে নজর করলো কিনা, কারণ সারা বাংলাদেশ তখন লাখ লাখ মানুষ জানাজায় যোগ দিয়েছেন, এক রকমের শোক, খালেদা জিয়া নিয়ে কথা চলছে, তিনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে, কিন্তু তাকেই যে সরকার পাঠালো, এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন, সবাই নজর করছেন কিনা, কাজেই তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর, মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত, সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না, একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিভি। কিন্তু তারেক রহমানকে সিভি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে, একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে? আসিফ
আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান, সব দুয়ার খোলা রাখতে চান। সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ। বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা, তারা কিভাবে কাজ করে তিনি জানেন না, আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না, এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না। কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন। আর তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না। মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ। এর মাধ্যমে তিনি আবার যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে, সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে। তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন, খালেদা জিয়ার জানাজায় দৌড়াদৌড়ি করছেন, অন্যদিকে তিনি আবার গোলামির দিন শেষ বলে স্ট্যাটাস দিয়ে একটা আরেক দল যারা কিনা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে, অপর পক্ষটি জামায়াতে ইসলামী, তাদেরকেও তিনি সুখী রাখার চেষ্টা করলেন। কাজে স্যার এখন একটা ভীষণভাবে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন, সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। দেখা যাক আগামী সরকারের মন্ত্রিত্ব স্যারের কপালে জোটে নাকি এই সরকারই দীর্ঘায়িত হয়। ডক্টর ইউনূস সরকার ও এনসিপির সুর নাটকীয়ভাবে মিলে যাচ্ছে। এখানে একটা বিষয়ে সুদূর প্রসারে চিন্তা করে নানান থিওরি অনুযায়ী বিশ্লেষণ করে বলা যায় যে মেটিকিউলাস ডিজাইনে জামাত জোট ক্ষমতায় আসবে। এই থিওরি বিএনপিরই ছিল। জামাত জোট মিনস এনসিপি জোট, কারণ এনসিপিকে বিএনপি জোরালোভাবে কিংস পার্টি বলতো এবং বিএনপির ব্যাখ্যা ছিল যে এনসিপি হচ্ছে ইউনূসের দল, ইউনূস এনসিপিকে ক্ষমতা এনে দিয়ে যাবেন যেভাবেই হোক না কেন। এটা বিএনপির স্কুল অফ থট ছিল। এখন যখন এটা নিয়ে জোরালো আলোচনা কিংস পার্টি, এরপরে কিন্তু একটা পর্যায়ে কিংস পার্টি আলোচনা বন্ধ হয়ে গেছে। এর মানে এনসিপি কিংস পার্টি বা আসলেই সরকার বা রাষ্ট্রের বিশেষ সুযোগ সুবিধা পায়, এটা কিন্তু আসলে হয়নি, বরং এনসিপির সাথে সরকারের কিছু টানাপোড়েনও আমরা দেখেছি। কিন্তু যদি বিএনপির কথাটা আমি ধরে নিই, আমি কিন্তু বিএনপির থিওরিতে বলছি, বিএনপির ওই কথাটা যদি ধরেই নিই যে ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপি, আর যদি সেটা হয়ে থাকতো তাহলে মনে রাখবেন যে ইউনূস হচ্ছে গভীর জলের মাছ, এত সোজা না। ইউনূস তার একটা দল আছে, সেই দলকে ক্ষমতা আনতে চায়, এটা নিয়ে অনেক ভিডিও কত কন্টেন্ট আমরা দেখেছি। গোলাম মোল্লা রনিরা বলতেন, বিএনপিও বলতো, গোলাম মোল্লা রনি সর্বশেষ পরিচয় তো বিএনপি ছিল। তো সেই জায়গায় মূল মেসেজটা ছিল এরকম যে ইউনূসের পার্টি এনসিপি, ইউনূস ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে যেভাবে হোক না কেন সেই জিয়াউর রহমানের স্টাইলে গ্রাম সরকার করে হোক আর যে সরকার করে হোক এনসিপিকে ক্ষমতা এনে দিবে। এবং এনসিপি যারা করতো তাদেরও এরকম একটা বিশ্বাস ছিল যে ইউনূসের পার্টি তারা, এবং তারা এক পর্যায়ে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে ক্ষমতা আসবে, এটা অনেকেরই বিশ্বাস ছিল। আমি সাক্ষী, আই উইটনেস দ্যাট। এই জায়গায় যদি আসলেই বিএনপির কথা সত্য আমি ধরে নিই, তাহলে একটা পর্যায়ে যে কিংস পার্টি সুলভ কোনো বৈশিষ্ট্য আমরা দেখিনি, এটা একটা নাটক। কি তাহলে আসলেই বিএনপির কথা ধরে নিলে এনসিপি আসলেই বিএনপির ডক্টর ইউনূসের কিংস পার্টি, কিন্তু ইউনূস কাউকে বুঝতে দেয়নি, জনগণকে বুঝতে না দিয়ে, বিএনপিকে বুঝতে না দিয়ে নীরবে নিবৃতে ধীরে সুস্থে এমন সুন্দরভাবে মেটিকিউলাসলি ডিজাইনড একটা ওয়ে তৈরি করেছেন, যার মধ্য দিয়ে নানান নাটকতার মধ্য দিয়ে বিএনপি বুঝে ওঠার আগেই এনসিপি জোট ক্ষমতায় যাবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই দ্যাট কুড বি দ্যাট ইউনূস বলেছে যে তোমরা জামাতের সাথে জোটে যাও, আর জামাত এখন ট্রেন্ডিং এ আছে, জামাত সুষ্ঠু নির্বাচন হলে তো এমনিতেই ক্ষমতায় আসার কথা, তোমরা জামাতের সাথে জোটে যে ক্ষমতায় আসো। তা জামাতের সাথে এনসিপি জোটে যাওয়ার কথা নয়, জামাতের বিরুদ্ধে অনেক কিছু বলেছে। এমন একটা ভাব ছিল এনসিপি যে জামাতের সাথে জোটেতে তাদের জাত চলে যায়, শেষ পর্যন্ত এসেছে। হতে পারে যে এটা ইউনূসের পরামর্শে এসেছে, ইউনূসের নির্দেশে এসেছে এবং জামাত ক্ষমতা যাবে। তো দর্শক, মেটিকুলাসলি ডিজাইন এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে অ্যাকর্ডিং টু বিএনপি পার্সপেক্টিভ, নট টু মাই পার্সপেক্টিভ। আজকে বিএনপির পার্সপেক্টিভে বিশ্লেষণ শোনাবো আপনাদের। দর্শক দেখেন, এই জন্য এনসিপি গণভোট প্রশ্নে খুব সিরিয়াস। তারা সব জায়গায় অ্যাম্বাসেডর নিয়োগ করছে গণভোটের প্রচারণা চালাতে, অথচ বিএনপি গণভোটের নামও নিচ্ছে না। আর নাম নিলেও বলছে যে গণভোটে হা ভোট দিলে 16 ডিসেম্বর 26শে মার্চ এগুলো থাকবে না। কিন্তু এনসিপি গণভোট নিয়ে খুব সিরিয়াস, যেখানে উপর মির্জা ফখরুল বলেছেন যে না, গণভোট
গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই, সেখানে এটা নিয়ে তো চিন্তার কিছু নেই। কিন্তু তারপরেও এনসিপি গণভোটের বিষয়ে সিরিয়াস। এনসিপি গণভোটের বিষয়ে সিরিয়াস, আবার ইউনূস সরকারও গণভোটের বিষয়ে সিরিয়াস। এখন গণভোট নিয়ে সিরিয়াসনেসের দিক থেকে যদি বলি এবং বক্তব্যের বা কন্টেন্টগুলো যদি দেখি, এনসিপির এবং ইউনূস সরকারের চিন্তা মিলে যাচ্ছে, পার্থক্য নেই। তো এই যে মিলে যাওয়াটা, এটাও হতে পারে মেটিকুলাসলি ডিজাইন, যে এই গণভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পর্যায়ে গণভোটে বিএনপি ধ্বংস হবে, এই থিওরি কিন্তু আছে বাজারে। গণভোটে না ভোটের মধ্য দিয়ে বিএনপির ধ্বংস হবে। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে, বিএনপি ধ্বংস হবে না ভোটের মধ্য দিয়ে। এই থিওরি কিন্তু বাজারে আছে। সেই জায়গায় বিএনপি কার্যত না ভোটের পক্ষে, আর সেখানে ইউনূস সরকার এবং এনসিপি সবচাইতে বেশি সিরিয়াস, এমনকি জামাতের চাইতে বেশি সিরিয়াস গণভোটে হা ভোট জিতানোতে। যদি সরকার যারা একটা নির্বাচন পরিচালনা করে তারা হ্যাঁ বা না কোনো একটা পক্ষ নিতে পারে না, কিন্তু ইউনূস সরকার কিন্তু পক্ষ নিয়েছে, অলসো সিগনিফিকেন্ট। সরকার একটা পক্ষ নিয়ে ফেলেছে। আর পক্ষ নিলে তাহলে ভোটের দরকার কি? আপনি বিনা ভোটেই তো এটা পাশ করে দিতে পারেন। তো এটার ব্যাখ্যা আমি দিয়েছি। এখানে পক্ষ নেওয়ার মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই সরকার চায় হা ভোট জিতুক। তার মানে এই গণভোটের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই জুলাই সনদ এমনভাবে বাস্তবায়ন করে দেওয়া যেটা কেউ পরিবর্তন করতে পারবে না। আর অপরিবর্তনীয় করতে হলেই গণভোট লাগে। গণভোটের মাধ্যমে বৈধতা পেলে ওটা পার্লামেন্টে 99% সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা পার্লামেন্ট গণভোটের রায়কে পরিবর্তন করতে পারে না। গণভোটের রায় পরিবর্তন করতে পারে আরেকটা গণভোট। তো এই জায়গায় স্থায়ী রূপ দিতে গণভোটের আয়োজন জাস্ট। কিন্তু সরকার চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক, আর বিএনপি চায় যে বাস্তবায়ন না হোক। সেই জায়গায় সরকারের বক্তব্য দেখেন, ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে। গণভোট দিতে হবে মিনস এখানে গণভোটে হা দিতে হবে, এটা রিজওয়ানা হাসান বলছেন। এবং অন্যান্য উপদেষ্টারাও এমনকি সরকারের অর্থ ব্যবহার করে গণভোটের পক্ষে, হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা তাৎপর্যপূর্ণ যে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং গণভোটের বিষয়ে সিরিয়াসনেসের দিক থেকে এনসিপি এবং ইউনূস সরকার সমানে সমান। তাহলে কি আমরা ধরতে পারি যে গণভোটের না ভোটের মধ্য দিয়ে বিএনপি ধ্বংস হবে? আর আপাতত ধ্বংস মিনস যে রাতারাতি ধ্বংস হবে তা তো না, ধ্বংস হতে সময় লাগে। আপাতত জামাত জোট ক্ষমতায় আসবে, এনসিপি তার পার্ট থাকবে, এরপরে বিএনপি যখন থাকবে না তখন বিএনপির জায়গায় রিপ্লেস হবে এনসিপি, তারপর এক পর্যায়ে জামাতকে পরাজিত করে এনসিপি ক্ষমতায় আসবে। এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইউনূসের থাকলেও থাকতে পারে। এবং এমনভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে, গণভোটের কোয়েশ্চেন সাজানো হয়েছে, যার অর্থ দাঁড়ায় বিএনপিকে গণভোটে না এর পক্ষেই থাকতে হবে। হা ভোট দেওয়া বিএনপির পক্ষে আদৌ সম্ভব নয়। এটা বিএনপির সিরিয়াস ক্রাইসিস। বিএনপি হা ভোটের পক্ষে থাকলে তাহলে খুব সহজে জামাতের কাছে, এনসিপির কাছে জাতীয় নির্বাচনে পরাজিত হবে। বিএনপির এখন প্রধান ভরসা বা উপাদান হচ্ছে আওয়ামী লীগের কিছু ভোট টোট নিয়ে ভালো করা যায় কিনা। এছাড়া জুলাইয়ের পক্ষের, ৭১-এর পক্ষের সমস্ত শক্তি জামাতের পক্ষে চলে এসেছে। এই জায়গায় তারা কি করবে? তো দর্শক, ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে। গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, চিন্তা করে ভোট দিবেন যাতে পস্তাতে না হয়। এবং সবাই বলছেন যে হা ভোট দিবেন, হা ভোট দিবেন। এনসিপি সংসদ নির্বাচনের চাইতে গণভোটের বিষয় সিরিয়াস। তো এ থেকে এই বিএনপির আগের থিওরি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি যে এই গণভোটের প্রশ্নমালা, বিএনপি বেকায়দা করা সব মিলিয়ে, এবং অর্গানিক জনপ্রিয়তা তো জামাতের আছে, জামাত জোট ক্ষমতায় আসবে, কিন্তু সেটাই হয়তো চায়। এরপরে একটা পর্যায়ে জামাতকে পরাজিত করে আগামী 10 বছরের মধ্যে এনসিপি নিজেরাই ক্ষমতায় আসবে। প্রিয় দর্শক, একটি খবর নিশ্চয়ই আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় 26 জনের মতো আহত হয়েছে। আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে। ওই সময়টুকুতে তারা সম্ভবত 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে। এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে। সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী। তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একজনের বক্তব্য দেওয়া শেষ হয়ে গেছে, আর একজন সম্ভবত ওই সমন্বয়ক যিনি, তার বক্তব্য চলছিল। ঠিক সেই সময় কোনোরকম উস্কানি ছাড়া, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের 26 জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে। এখন আমাদের প্রশ্ন, সেনাবাহিনীকে কেন এখানে লাঠিচার্জ করতে হলো? তারা যে দাবি নিয়ে নেমেছে, এই দাবিটা কি অযৌক্তিক? এটি তো অযৌক্তিক দাবি নয়। সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে, কোন দায়িত্বটা পালন করছে? তারা কি বিন্দুমাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে? এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তো তারা ওসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত, আজ কতদিন হতে চললো? 1 মাস হতে চললো। তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে? এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে
একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। সে দেশের বাইরে যায় নাই, বাংলাদেশের ভিতরেই আছে। এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালোভাবে উচ্চকিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে, আর বিএনপি নেতা জুলকারনাইন শায়েরকে দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দেওয়াচ্ছে। এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও, গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? সেনা প্রধান এড়াতে পারবে? তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো, কমলবতী শিক্ষার্থীদের, এটা তারা বিচার চাইতে পারবে না? একের পর এক এই বাংলাদেশ পন্থীদের, বিপ্লবীদের এইভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন, আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন। এটি হবারই কথা, কারণ হাজার হোক সে তো স্ত্রীর ফুফাতো বোন, রাগ তো হবারই কথা। এবং তাকে যে কথা দেওয়া হয়েছিল যে আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো, আপনি শুধু যান, তো সেটির যখন ঘুরে বালি, সেই আশা যখন পূরণ হচ্ছে না, তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে আশার কথা হচ্ছে এই, সম্ভবত বাংলাদেশে ওইটা আর কোনোদিনও সম্ভব হবে না যে বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে, তাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন। সম্ভবত এটি আর হচ্ছে না। এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে, তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এক টুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই। সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে, তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো, বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে। এবং হাদি যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই। আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের, আপনি যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার, এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না। আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত, তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটতো না। বিগত 17 বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে সে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার 50 বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে। সেটি আমরা এখন দেখছি। এরকম ঘটনা আরো সামনে ঘটবে। বাংলাদেশ পন্থীরা বিচলিত নয়। বাংলাদেশ পন্থীরা, তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা এভাবে রক্ত দিতেই থাকবে এবং ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে ফিরে যাবে।